যাওয়া খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এটা বিদায়ের সাথে আমি যেভাবে মনে করি যে আমরা সবাই সেলিব্রেট করি, এটা উদযাপন করি। দেখেন আপনারা বলতেছেন যে অল্প সময়ের 6 মাস বা এরকম সময়ের মধ্যে কম বেশি আমি জানাটা 29 তারিখে ট্রাই করি। 29 তারিখে আসলে 6 মাস পূর্ণ হবে। তার আগে আমি চলে যাচ্ছি। আসলে আমি এখানে আসতে চাইনি। একটা হঠাৎ করে আমার ট্রান্সফার একটা হয়ে যায়। আমি দিদি বড়দেরকে পরে রিকোয়েস্ট করি, উনি আমাকে এখানে নিয়ে গেছে। আমার বাচ্চা পড়াশোনা সব কিছু মিলে পারিবারিক রিলেশনের মধ্যে আমি ঢাকায় থাকতে চেয়েছিলাম। তো এখানে আসে আমার মানে কঠিন কিছু অভিজ্ঞতা হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ওই সময় আমার খুব মন খারাপ হয়েছে, কিন্তু আমার এখানে আসার কারণে এমন কিছু বিষয় আমার দীক্ষা লাভ হয়েছে, শুধু শিক্ষা নয়, যেগুলো আমার ভবিষ্যৎ কর্মজীবন খুবই কাজে আসবে। এখানে অনেক ধরনের অনেক মানসিকতার মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে। এই কর্মজীবনে আমি এর আগে জেনম প্রকল্পের আমি দায়িত্বে ছিলাম, সেখানে এত আসলে ভেরিয়েশন আমার ভিতরে বই থাকার সুযোগ ছিল না। সেখানে কারণ আমি অর্ডার করলে আর ওখানে কিছু বলা লাগে না, যেটা করতে হবে এটা করা লাগে, এখনই যেভাবে আমি বলি আর কি। কিন্তু এখানে ধরেন আমাদের আপনার শ্রমিক ভাইরা আছেন, আমার অনিয়মিত শ্রমিক আছে, নিয়মিত শ্রমিক আছে, আমার স্টাফরা আছে, স্টাফদের বিভিন্ন ক্যাটাগরি আছে, সায়েন্টিস্টরা আছে, আমার ট্রেডেরা আছে, আবার সায়েন্টিস্ট ভাইরা আছে। দেখেন এতগুলা লাইন আপনার মানুষজনের এক একজনের এক এক মন মানসিকতা, এক একজনের এক এক চিন্তা। কিন্তু আমি সর্বতভাবে যেটা চেষ্টা করতাম, যখন যেভাবে যেখানে থাকি আমি আমার সময়টাকে উপভোগ করার অর্থ হলো এভাবে যে এটাকে একটা অত্যন্ত মূল্যবান সময় হিসাবে এটা যাতে সবার কাছে পরিগণিত হয়, সবাই যেন এটা মনে করে যে সময়টাকে কাজে লাগানো হয়েছে। হ্যাঁ, আমি এখানে চাকরি করি, এখান থেকে আমার রিজিকের ফয়সালা হয়। আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটাকে আমি অত্যন্ত উঁচু মর্যাদায় আসীন করে নিয়ে আমি এই কাজটাকে সুসম্পন্ন করা। সেটা আমি যেখানে থাকি, 6 মাস আছে বলে 1 বছর আছে বলে আমি এটা এভাবে করবো, ব্যাপারটা এরকম না। যেখানে আমি থাকি সেখানে সেভাবে করি। আমি যখন বিদ্যালয়তে জয়েন করি, আমি 5 বছর চাকরি করি পেস্ট ম্যানেজমেন্ট ডিভিশনে, প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে, যেখানে এখন আমার কাজ করেছি। ওখানে ওই চাকরি করাকালীন অবস্থায় আমি জেনম প্রকল্পে সেখানে আমাকে লিয়েন দেওয়া হয়। লিয়েন মানে এখানে সরকারি একটা আদেশ বলে, ওই কাজের মধ্যে পুরো সময় আমি ব্যক্ত দিতে পারবো। সেখানে আমি প্রায় 8.5-9 বছর আমি লিয়েনে কাটে, এবং তোমরা 2023 জুন পর্যন্ত আমি লিয়েন অথবা ডেপুটেশন এরকম সময়ের মধ্যে আমি সেখানে খাটাইছি। তো আমি যখন একটু কথা বলি, তাই না, বলে যাচ্ছে মানে কারো কি প্রচার বলেন, আমি সংক্ষিপ্ত বলেন। যখন জয়েন করলাম তখন আমার 4 জন ছিল। আমার হেড ছিলেন কিশোরা সুলতানা ম্যাডাম, চেনেন সবাই, জানেন না কিশোরা সুলতান ম্যাডামকে? আচ্ছা, উনি রিটায়ার করছেন। ফারুকুজ্জামান স্যারের নাম শুনছেন না? উনি এখানে সিএসও ছিলেন, এখানে পিএসও আসছিলেন। ফারুকুজ্জামান স্যার ছিলেন সিএসও, কিশোর ম্যাডাম ছিলেন পিএসও, ওনাদের আমরা জয়েন করলাম। তো কিশোরা সুলতানা ম্যাডাম উনি অত্যন্ত ভালো একজন সায়েন্টিস্ট ছিলেন। আমার খুব ইচ্ছা করতো আমি প্লান্ট প্যাথোলজিতে মাস্টার্স করছি ইউনিভার্সিটিতে। তারপর মনে হচ্ছে যে আসলে আমি যে লাইনে পড়াশোনা করছি সে লাইনে আমার চাকরি দিয়েছে, আমার কাজগুলো শেখাতাম। আমি ম্যাডাম পিছিয়ে পিছিয়ে করতাম। উনি আমাকে মাঠে নিয়ে যেতেন, গাছ চেনাইতেন, কোন রোগটা কেমন, এর লক্ষণটা কেমন হয়, মাথা কেমন করে পাওয়া যায়, কাণ্ডের দাগ করে কেমন পড়ে, ছোট না বড়, ওটাকে আবার তার মাইক্রোস্কোপে নিয়ে আসে, নিচে নিয়ে আসলে প্যাথোজেনটা কেমন দেখা যায়, জীবনটা কেমন দেখা যায়, লম্বা না এটা ভাগ করা না কেমন, মানে উনি সমস্ত বিষয় শেখাতেন। সেগুলোকে আলাদা করা, সেগুলোকে আবার নতুন করে ব্যবহার করে আবার সেই প্লান্টে বা গাছে সেটাকে আবার ইনকুবেশন করা, বিভিন্ন যে বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো আছে উনি একটা একটা আমাকে হাতে কলমে শিখেছেন। তো আমি ওই সময় আমার কাছে মনে হলো যে আমার বন্ধুরা, আমার আরো যারা কলেজ যারা যে সবাই ছিলেন, সবাই সময় কাটাইছে, তাদের 5 বছর গেছে, আমার 5 বছর গেছে। যখন জেনোম রিসার্চ সেন্টার যখন ডিক্লারেশন হবে বা এরকম জেনোম প্রকল্প আসার কারণে ওই সময় আমাদের একটা ভাই পাবে, তো প্রফেসর মাসুদুল আলম, উনি জগৎ সেরা একজন বিজ্ঞানী, ওনার সামনে আমি ভাইভাতে গেলাম। তো প্রথমে জেনোমিক্সের কাজ তখন কিছুই জানি না, কিছুই জানি না, আমরা বায়োটেকনোলজিক্যাল বা জেনোমিক্স রিসার্চের কিছুই জানি না। তখন স্যার বলে যে তুমি কি কাজ করছো? আমি খুব প্রাণ করে বলতে পারলাম যে স্যার আমি এই 10টা এক্সপেরিমেন্টের কাজ আমি করছি। বলছে কিভাবে করছি? প্রত্যেকটা কাজের তখন মেথোডোলজি আমি খুব ক্লিয়ারলি তাকে ডিসক্রাইব করলাম, করার পরে কোনটাতে কোন ফলাফল আসছে সেই ফলাফলগুলো তাকে আমি দেখা করতে সক্ষম হলাম। তারপরে এটার যে মানে প্রসিডিউর গুলো যা আছে, ধরেন এই যে যেটা বললাম সাইন্টিফিক প্রসিডিউর গুলা, তো উনি যখন আমি এগুলা
তাকে মানে ক্লিয়ারলি বলি, তখন উনি দেখলেন যে আসলে ছেলেটা যে কাজ করছে আন্তরিকতার সঙ্গে করছে, ভালোভাবে করছে, এটাকে ধারণ করছে। উনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন। প্রায় 40-45 মিনিট উনি আমেরিকান প্রফেসর, ওনাদের সামনে 2 মিনিট কথা বলা মানে এটা বিরাট ব্যাপার। উনি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এইভাবে আমার সঙ্গে সময় নিয়ে আলাপ করলেন। আমি পুরো আমার ভয় ডর নাই, হলে হবে না হলে নাই, কিন্তু আমার ইয়ে ছিল যে আমাকে যে প্রশ্নটা করবে সেটা আমি মানে আমি জ্ঞানত এবং সততার সঙ্গে অ্যান্সার করব। দেখেন শিক্ষাটা মানুষের কিভাবে আসে। তখন স্যার এই যখন এই কথাটা বললেন যে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে থাকছো, আমি স্যারকে ধন্যবাদ জানালাম। আমি তখন বললাম যে স্যার আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে এইরকম আপনার মতো মানুষ, আপনার চিন্তা না আমি 2009 সালে ফার্স্ট এরকম একটা মানুষের সঙ্গে আমার কাজ করে। আমি আমার প্রিয় ঈশ্বর সুন্দর ম্যাডামের সঙ্গে কাজ করছি, অত্যন্ত সজ্জন এবং ভালো বিজ্ঞানী, কিন্তু আরো আপনি আরো অনেক বেশি জ্ঞানবান মানুষ, আপনার পাশে থেকে আমি সমৃদ্ধ হতে চাই। স্যার খুব অ্যাপ্রিসিয়েট করে। তো আমি তো ধরেন ওই কাজটা কিছু জানি না, স্যারকে বেশি সারেন্ডার করলাম, স্যার আমি কিচ্ছু জানি না এই কাজে, আপনি আমাকে স্যার যে উপায়ে কাজে শেখা যায় আমাকে সেই পথ বাঁধতে যান, তাই না? আমি এই পথ তোমাকে জানাবো না। সারা পৃথিবীর উন্মুক্ত এই বায়োটেকনোলজিক্যাল রিসার্চ, এই জিওনমিক রিসার্চ কিভাবে শিখতে হবে তুমি নিজে নিজে শিখবে। হ্যাঁ, আর এক সাগরে পড়ে গেলাম, একবার কিছুই জানি না, এখানে আসলাম তার মধ্যে লোকের সঙ্গে কাজ করা। তখন আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপেলে আমাদের সাথে কাজ করতো, ওরা অত্যন্ত মানে ট্যালেন্ট ছেলে ছিল। আমার ধরেন 10 বছরের বিজ্ঞান, মনে করেন যে ওকে আমি ইয়ে করে নিয়ে তার ঘাড়ে হাত দিয়ে সুন্দর করে বাইরে যেতাম, চা নাস্তা পাইতাম, মানে একদম ঘুষ দেওয়ার মতো আর কি। ভাই চলো আমার এটা কিভাবে শেখে, এটা কিভাবে করে আমরা একটু বোঝাবো। তো ওর মানে কত সিনিয়র মানুষ আমার সঙ্গে এরকম ইয়ে করে, ও কেবল ছাত্র অনার্স পাস করলো, আর আমি এরকম অনার্স মাস্টার্স করে আমি চাকরি করে তারপরেও ধরেন যে 5 বছর চাকরি হয়ে যাচ্ছে এরকম সময়। তো মানে সে খুব ইয়ে করতো। তারপরে একটা একটা করে শুরু করলাম যে আপনি কিভাবে পড়াশোনা করতো। সে একবার পুরা সিলেবাস যেটা বলে যা যা পড়তে হবে, যা যা শিখতে হবে, ধরে 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 শিখলাম। শেখার পরে এর মধ্যে আজকে স্যার আমাকে মালয়েশিয়া পাঠান কয়েকবার, 2 মাস 3 মাস এর মধ্যে মালয়েশিয়া পাঠান। মালয়েশিয়া আলহামদুলিল্লাহ সেখানে একটা সাকসেসফুল একটা এক্সপেরিমেন্ট সম্পন্ন করলাম। ওখানে একটা 5 স্টার হোটেলে আমি এবং সানুল স্যারকে জেনে নেওয়ার পর, সানুল স্যার আমাদের 2 জনকে এবং ডাক্তার জাকির হোসেন ছিল আমার সাথে, এই 3 জনকে আমাদেরকে ওখানে একদম ক্যান্ডেল নাইট ডিনার একটা গিফট করে। অনেক টাকার খরচ, এখনকার টাকা অন্তত লাখ টাকার মতো, বুঝছেন? এরকম আমরা এই 5-6 মানুষ আমাদের এই ধরনের ক্রিয়া করে এন্টারটেন করে সকলে এক্সপেরিমেন্ট হবে। তো একইভাবে আরো উৎসাহিত হলাম। তখন এই প্রকল্প চলতে থাকে, এর মধ্যে চায়না পাঠালেন, চায়নাতে অনেকবার গেলাম, মাসের পর মাস থাকলাম, বিভিন্ন কাজ করলাম, পরে পিএইচডি করলাম। এইভাবে কাজ কর্ম করতে করতে তার সঙ্গে শেখা। কিন্তু স্যারের ওই যে প্রেরণা ছিল যে আমি কোনো কিছু বলবো না তোমাকে, তোমাকে কোনো কিছু শেখাবো না, তুমি তোমার নিজ থেকে শেখো। এখন আমি আমার পথটা তৈরি করে নিয়েছি যে আমি ওই দুনিয়া ছেলেটার ঘাড়ে হাত দিয়ে তাকে বন্ধু বাড়ায় তার কাছে আমি শিখছি। এখন অনেকের এখনো এখানে শেখার বয়স আছে, শেখার তো আসলে কোনো শেষ নাই। তা আমরা যে যেখানে কাজ করি শেখার তো শুধু বৃত্ত অর্জনটা আমি বই পড়ে শিখছি এটাই শুধু নয়, শেখা হচ্ছে যে আমার কর্মজীবনে এক সততা, এটা হচ্ছে শেখা। আমি যে কাজ করছি পারস্পরিক সহমর্মিতা বাড়ানো, সেটা হচ্ছে শেখা। আজকে একটা কাজ আমাদের মহেশবাবু করছে, রাতের বেলা হাঁটতেছে ফিরতেছে, আমি উপরে দাঁড়াইছি, সে যে কোনো সময় দৌড়ে যায় তাকে আমার দৌড়ে ধরে নেওয়া, এটা হচ্ছে এটা একটা ভালোবাসা, এটা মহব্বত, এটা হচ্ছে শেখার কাজ। আর প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার কাজের মধ্যে ব্যাপৃত থাকবেন, 24 ঘন্টা আপনি আপনার কাজের মধ্যে সংযুক্ত থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের কাজকে ভালোবাসবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় শেখা। যখন আপনি এটা করতে থাকবেন আপনার মূল্য বাড়বে। আচ্ছা, এই যে কাগজ, এটা টিস্যু, তাই না? এটা তো একটা কাগজ একটা, ধরেন এটাকে আমরা কি করি, ব্যবহার করতেছি, আমরা বাথরুমে ইউজ করি, তাই না? এই কাগজের উপরে তো কোরআন শরীফের হরফ লেখা হয়, কোথায় রাখি আমরা? এত কোরআন শরীফের হরফের একটা শব্দের বিরুদ্ধে যদি বলুক, এটা প্রত্যেকটা মানুষ জান দিয়ে দিবে, দিবে না? দ্বিধাহীন চিত্তে দিবে, একবার চিন্তাও করবে না, যদি বলে আমি মুসাদ টাকা লাভ করবো। তো মূল্যটা কেন হচ্ছে? ওই কাগজটা আল্লাহর হরফটা লেখা হচ্ছে, তাই না? তার কথা লেখা হয়েছে, কথার জন্য, এটার জন্য নামটা হয়নি, তাই না? তো একইভাবে আপনি আপনাকে সমৃদ্ধ করতে পারবেন, আপনি আপনার মূল্যটাকে বাড়াতে পারবেন সেভাবে যদি আপনি নিজে তৈরি হয়ে যান, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই স্টেশনে আমি একটু আগে আলাপ করছিলাম কিছু কলিগদের সঙ্গে, যেখানে আমাদের সবাই আমরা কাজ করছি, আমরা শরীর খাড়ায় কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমরা কেউ চিন্তা দিয়ে মাথা দিয়ে আমরা কাজ করছি না। কাজের সময়টাকে যে আমরা খুবই দক্ষতার সঙ্গে কার্যকরভাবে ব্যবহার করবো সেটা করছে না। একটা কাজ যেটা আমরা খুব অল্প সময় এবং খুবই জ্ঞানত সেটা সুসম্পন্ন করতে পারি, সেটা করছি না। আমি যদি কখনো এরকম দায়িত্বে আসি বা আমার যদি সুযোগ থাকে, আমি এইভাবে ট্রেডিং এক বলে আর কি, যে আমার 8টা 10টা এরকম সাইড থাকবে, দেখো হ্যাঁ এই যে মালির কাজ করছে আমার নাসির, তাই না?
মালির কাজে দক্ষ হতে হবে, আমার হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে দক্ষ হবে, আমার হচ্ছে প্লাম্বিং কাজে দক্ষ হতে হবে, আমার মাঠের কাজে দক্ষ হতে হবে। মাঠের 5 ধরনের কাজ আছে, কেউ চারা রোপণ করবে, চারা তৈরি করবে, কেউ মাঠকে প্রিপারেশন করবে, 5 ধরনের কাজ আছে, 7 ধরনের কাজ আছে। সেই কাজগুলো দক্ষতা তার সার্টিফিকেট থাকতে হবে, তাই না? তাহলে দেখবেন যে কর্মদক্ষতা বাড়ছে। আজকে এখানে ধরেন আমি ঘুরে ঘুরে দেখি, আমি নামই বলছি, এখানে অল্প কিছু মানুষ মিলন আসে, রং মিস্ত্রি মিলন করে, মিলনকে আমি অনেক বকা দিছি। হ্যাঁ, আমি সেগুলো পরে আসতেছি। এই মিলন, তারপর হচ্ছে মিল্টন আছে না, মিল্টন, গৌরাঙ্গ, তারপর হচ্ছে মিজান, তারপর সাজু, আর হচ্ছে রাশেদ। এই 4-5টা মানুষ এরা কি করে, মনে করেন যে এই যে বিদ্যুৎ নষ্ট হচ্ছে দৌড়ে যাচ্ছে, বাথরুম নষ্ট হচ্ছে দৌড়ে যাচ্ছে, বিপ্লব হয়ে। হ্যাঁ, আছে না বিপ্লব? আচ্ছা, এই যে বাথরুমটা যে, হ্যাঁ, আপনারা যেটা ইউজ করেন, এই বাথরুমটার ক্ষেত্রে আমি সবসময় যেরকম বলতে জায়গায় দেখবেন যে আমি এখানে আসি, আমার এখানে যে এখানে প্রত্যেকটা অ্যাসেট, প্রত্যেকটা সম্পদে এত গুরুত্বপূর্ণ, সেটা হোক না একটা বাথরুম, তাই না? সেটাও তো আমার জন্য গুরুত্বপূর্ণ। এটা সরকারের একটা রাষ্ট্রের একটা সম্পত্তি। তো এটা আমি ব্যবহার করছি, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সকলে, আমরা যারা ব্যবহার করছি, যারা এটার দায়িত্বে আছে, সবার দায়িত্ব। আমার খুবই খারাপ লাগে। যাক আল্লাহর মধ্যে এখন তো অনেকখানি এটা একটা সিস্টেম আছে, তাই না? রং টং হয়েছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এখন ওখানে একটা পরিবেশ আছে। আমাকে ইমাম সাহেব আছেন না আমাদের? ইমাম সাহেব আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন, স্যার আমরা যখন পেশাবখানায় যাই তখন বাথরুমটা আমাদের ব্যবহার করতে হয়। তো এটা আসলে স্যার ওখানে আসলে খুব মানে ভালো একটা ম্যানেজমেন্টের মধ্যে আমরা রাখতে পারি না। তো এটা যদি পাশে যদি একটা পেশাবখানার ব্যবস্থা করা যায় তাহলে একটা সবার জন্য ভালো হয়, যে আমরা নামাজ কালাম পড়ি। কারণ ওখানে পেশাবখানার ব্যবস্থা করলে ধর ওখান থেকে কোনোভাবে বন্ধ পাশের রুমে আসবে কিনা, কারণ ওখানে অফিস রুম। তো আমি যাকে বলে যাচ্ছে, হ্যাঁ, মেহবুব আছে, ভাই আছে, আপনারা আছেন, পরবর্তীতে যদি ওখানে রাশিদ যদি কোনোভাবে লাইন করে দেওয়া যায়, মিটন দিয়ে আমাদের মূল লাইনের সঙ্গে যুক্ত করে দেওয়া, জাস্ট একটা 2টা গাঁথনি দেওয়া আর একটা স্ল্যাব দেওয়া, তাই তো? স্ল্যাবটা আমার যদি না করে আমি ইট দেওয়া, আমি ওখানে প্লাস্টার করে দিয়েও বসতে পারি, সুন্দর, তাই না? তাহলে আমরা ব্যবহার করতে পারবো। ওটা একটা লাইন দিয়ে আমি আসলে সময় পেলাম না, না হলে আমি করে ফেলতাম। আর তাও হয়তো বৃষ্টি বাদলের দিন গেছে, আমাদের অনেক কর্মদিন নষ্ট হয়েছে, আমরা যার কারণে মিলন গালগুলো অনেক বেশি খেয়েছি। হ্যাঁ, রং হচ্ছে, রং হয়ে যাচ্ছিল, রংটা ফেসলা হচ্ছিল না, এগুলা হচ্ছে। তো এই যে প্রত্যেকটা সম্পদের, রাষ্ট্রীয় সম্পদের যে রক্ষণাবেক্ষণের কথা বলছি আমরা, হ্যাঁ, আরো কিছু কাজের কথা আমি বলবো। যেমন এই এসি গুলা কাজগুলো সম্পন্ন করতে পারে, তারপর 2 নম্বর রুমে এসি কাজগুলো করতে পারে। আমি লাস্ট যখন ঢাকায় গেলাম, তো দিদি ম্যাডামের সঙ্গে আমি বসে আর কাজটা আলাপ হবে দেখলাম। তো উনি এসি কথা বলছেন, বলছে তুমি তো এসি, ও আচ্ছা, এসি যেদিন আমরা কিনছি, কেনার পরে আমরা এসি লাগাই ফেলছি। তো সঙ্গে সঙ্গে সেদিন রাখি না, পরের দিন সকালে লাগানোর পরে দুপুরবেলা ওখানে বসে ম্যাডাম ওখানে ফোন দিচ্ছে, তুমি শ্মশানে তুমি এসি কিনছো? হ্যাঁ ম্যাডাম, এসি তো কিনছি। তাহলে তো তোমার হয়ে গেল। আমি তুমি তো ম্যাডাম, আপনি যদি এসি যদি আপনার ইয়া থাকে, যদি বরাদ্দ থাকে, 1 টনের এসি অন্তত আমাকে দেন, হ্যাঁ, যে তাহলে আমি এখানে যাবো। তো বলছে যে না, একটা 2 টনের এসি আছে, তাহলে এটা আমরা এখানে যাবো। তো আসলে এই তথ্যটা জানতাম না যে ওখানে তাৎক্ষণিকভাবে এসি কেনা হবে বা ইয়া করা হবে, সেটা অনেক সময় হয় কিছু টাকা বেঁচে যায়, তখন এগুলো তারা কিনতে চায় বা এগুলো যাবে। তো তারপরে আমার হচ্ছে যে মাল্টিমিডিয়া তো আমরা এটা আমাদের নষ্ট, মাল্টিমিডিয়া বন্টন হচ্ছিল। তো ম্যাডাম সামনে এটা বন্টন, ম্যাডাম আমার মাল্টিমিডিয়া লাগবে, ওটা মাল্টিমিডিয়া নষ্ট হয়ে গেছে। আমি আমার এক বন্ধুর মাল্টিমিডিয়া ধার করে নিয়ে এসে আমি 5 ছয়টা ট্রেনিং করলাম, কাজগুলো করলাম, কিন্তু সামনে বড় প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে হোক এই মাল্টিমিডিয়া ছাড়া হবে না। তখন তাৎক্ষণিকভাবে এটা বললেন, ঠিক আছে, রং করে দেওয়া হবে, তখন দেখেন পাস করে দিচ্ছে। এটা হয়তো সামনে সপ্তাহে দিয়ে যাবে, সেটা নিয়ে আসবে। তো এই যে দেখেন আরো কিছু বিষয় ছোটখাটো যেগুলা পাওয়ার বা দেওয়া আছে, এগুলা যখন আপনি এটাকে ধারণ করবেন, আপনার সম্পর্কে যখন কাজ কথা যখন ওখানে জানেন, তখন এগুলা তো ওনার বাধা হবে। আমরা যখন উনি আসেন এখানে, ওনার বান্ধবী সামিয়া ম্যাডাম আসেন, এসআইডিআই ডিজি সাইফুল্লাহ স্যার আসলেন। আসার পরে আমি ওনাকে কিন্তু অত্যন্ত প্রেস করছি, ওনার অত্যন্ত প্রশংসা করছি বিভিন্ন কাজে। আসলে উনি আমার একজন রিসার্চার, উনি গবেষক, এবং উনি আমাদের ডিজি। আসলে অনেক মানুষজন ডিজি হয়, কিন্তু গবেষক মানুষজন খুব কম ডিজি হওয়ার সুযোগ পায়, তাই না? আইয়ুব খান স্যার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো প্রশাসক। উনি সারা জীবনই বলতে গেলে উনি খামারে খামারে চাকরি করছেন, কিন্তু ল্যাবরেটরি গবেষণায় মানে আমাদের নারিস ম্যাডাম যেভাবে সারা জীবন কাটাইছেন, এটা কিন্তু খুব কম ডিজিতে এটা দেওয়া হয়েছে। মঞ্জুর আলম স্যার বেশ কিছুদিন কাজ করতেন, উনি জেনুইন ছিলেন। তো গবেষক মানুষজন ডিজি হলে হয় কি, আমাদের কৃষি সেক্টরে এই যে গবেষণার যে জায়গাগুলোতে এনেই দুর্বলতাগুলো জানেন, কোথায় হাত দিতে হবে, কোথায় কি কাজ করতে হবে।
যেমন এখানে এটা একটা আঞ্চলিক কেন্দ্র হিসাবে, বিভাগীয় কেন্দ্র হিসাবে এখানে খুব জরুরি একটা গ্রোথ চেম্বার করা, রিসার্চের দিক দিয়ে বলছি। যদিও এখানে সায়েন্টিস্টের সংখ্যা একেবারে অপ্রতুল, মেহবুব হয়তো সামনে মাসে এই মাঠে হয়তো চলে যাবে, আর ধরেন যে যারা আসবেন তারাও হয়তো যায় যায় করে আসে বা থাকে না, এখানে সেটেল হতে পারে না, বা যে ফর্মেট হোক এখানে গবেষকের সংখ্যা কম, কিন্তু এখানকার আলোচনায় এখানকার যে কাজগুলো করা হবে আমি এখন কিন্তু ওই চিন্তা থেকে বের হতে পারি না, বুঝছেন। এই যে আজকে আমরা বিদের সম্বন্ধে আপনারা বিদের কথা বলছেন, আমাদের বারবার মনে হচ্ছে কথাগুলো বলি। এটা হচ্ছে যে এই কথাগুলো যে আমার এই উত্তরবঙ্গে, আমি এখানকার মানুষ, আমার দিনাজপুর বাড়ি, আমি এখানে ফার্মেসির কলেজে পড়ালেখা করছি, এখানে আমি আগে 1 বছর চাকরি করছি ইউনিসেফে, এখানকার আমি দিনাজপুর রংপুরের কোঅর্ডিনেটর ছিলাম। তো এই আমার এখানে অনেক একটা পরিচিতি আছে। এই জায়গায় এই এখানকার একটা উন্নয়ন হোক, একটা ভালো কাজ হোক, এটা আমার নিজের জন্য এটা পরম আকাঙ্ক্ষিত একটা জায়গা, তাই না? আমার দিনাজপুরের জেলায় আমার যতটুকু না পরিচিতি আছে, এখানে আমার কাছে অনেক অনেক গুণ বেশি পরিচিত আছে, আমার বন্ধু বান্ধব অনেক বেশি সার্কেল এখানে। তো এখানে একটা ভালো কিছু হোক, সর্বতভাবে সেটা হোক, গবেষণায় হোক, সেটা উন্নয়নে, সেটা সম্পর্ক, যে কোনো কাজ হোক, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের জায়গা, আমি সেটাকে ধারণ করতে চাই। তো সেই জায়গাতে আমি মানে যদি আল্লাহ যদি আমার কখন তৌফিক দেন, যদি এরকম সুযোগ আছে এই সেন্টারটাকে গড়ে তোলা, আমি যে প্রকল্পটা জমা দিচ্ছিলাম সেখানে 11 কোটি টাকা ধরা ছিল এই সেন্টারের জন্য বরাদ্দ। এটা গ্রিন হাউস হয়তো 5 কোটি টাকাতে, আর সমস্ত এটা হচ্ছে যে আমি তো জানি ওয়াল এখানে, হ্যাঁ 2200-2300 ফিট এখানে ওয়াল বা মিটার ওয়াল, এটা পুরোটাই এটা মানে বলতে গেলে ড্যামেজ, 700 মিটার বাদ দিয়ে পুরোটা এখানে নষ্ট। তাহলে এটাকে আমরা যতই মেরামত করছি, এটা আপনার খুব একটা কাজে দিল বলে বলা যায়, কিন্তু তাৎক্ষণিকভাবে একটা সমাধান হলো। যে অনেকদিন ধরে পড়েছিল রমজান, আমি রমজান মাসে একদিন গেছি রাত 8:30 9টার দিকে, মানে ওখানে অস্ত্রের ঝঞ্ঝানা নেই, আমি তো মনে খুব ভয় পেয়ে গেছি, কাছে তার কোনো কথা বলে নাই, যেন এদের সাথে কথা বলা রিক্সে হয়ে যায়। পরে আমি তো ওই সময় হাঁটাহাঁটি করে চলে আসলাম। পরে তোমরা সবার সাথে আলোচনা করলাম যে এরকম ওরা আসে, ওরা যখন আর রাত্রেবেলা অস্ত্র নিয়ে আসবে, এখানে আমার সিকিউরিটি হাতে লাঠিও নাই, কি করবে এটা বলেন? এটা তো অস্ত্রপাতি তো দূরের কথা, এবং তাদেরকে যে আমি যে স্বাধীনতা দেবো যে কাজ করার জন্য, তাদের যে একটা অবলম্বন করে দেবো, সেটা তো আমি করতে পারি না। বা এটা আমার কতটুকু তাদের এটা মানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সুযোগ আছে, মানে কার্যক্ষমতা দেওয়ার সুযোগ আছে, এটা ব্যাপার আছে না। আমি আপনাকে ঢাল দেবো, তলার দেবো, তা না যুদ্ধ করতে বলবো, সেটা না দিয়ে তো আমি এটা বলতে পারি না, তাই না? তারপরও আপনারা যারা 7-8 জন পর্যায়ক্রমে এই ডিউটিটা করছেন, এর মধ্যে মানে বিশেষ করে রাতে যারা ডিউটি করেন এবং দিনও তো করছেন, সবসময় গুরুত্বপূর্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি অত্যন্ত আন্তরিকতা শেয়ার করছেন। এখন একটু সহজ হয়ে গেছে, কারণ বাইরের মানুষজন সহসা এখানে আর আসবে না, তাই না? আসলে একটা বাধা পাবে। আমি সবাইকে বলছি, ভাই আপনারা ঘাস কাটবেন, সমস্যা নেই, আপনার এলাকার মানুষ, কিন্তু এই গেট দিয়ে আসে, এই গেটে আমার এখানে যিনি গেটে ডিউটিতে থাকবেন তিনি জানুন অন্তত আমার ভিতরে কে গেছে, 5টা মানুষ আসুক, 10টা মানুষ আসুক, বিশেষ করে যে এখানে আপনারা যারা আছেন বাজারের পাশে খাস বাজারের বাড়ি, আপনারা তো আপনারা একটা বড় সিকিউরিটি এই ইয়ার জন্য, তাই না? আরো আশপাশে যারা আছেন, তো আপনাদেরকে এটা আরো বেশি দায়িত্ব নিতে হবে। আমার এখানে বোতলা বাজারে 3-4 জন আছেন, 2 জন যে কয়েকজন আছেন, রাহেল আছে না, মিল্টন আছে, আপনাদের বাসায় এখানে। তো দেখেন ওই দিক থেকে আমি আসলে আবার বলতে সময় পাইনি। আমি এই যে আমাদের কালকে প্রোগ্রাম মাইগঞ্জের ওসি থাকবে, কোতোয়ালি থানার ওসি থাকবে, জেলা কোতোয়ালির ওসি থাকবে এবং 4 ডিভিশনের ওসি থাকবে, 4 জন ওসি থাকবে আমাদের প্রোগ্রামে। ওদের সাথে করে স্থানীয় এই মসজিদ কমিটি এবং ক্লাব কমিটির সঙ্গে বসে আসলাম, একটা প্রাথমিক আলোচনা একটা হয়েছিল, কিন্তু হলো না বসায়। রিশাদ আসবে, রিশাদের সঙ্গে যেহেতু ওনারা থাকবেন, আপনারা এটা বসবেন, দেখবেন যে অনেক বিষয় সহজ হয়ে গেছে। আপনারা লোকজনকে ইনভলভ করেন, আমি একাই কিছু না, সবাই মিলে আমরা একটা, তাই না? একাই যদি সবকিছু হয়ে যায় তাহলে হলো না, সবাই মিলে আমরা একটা। তাহলে ওই যদি আমরা যুক্ত করি ওনাদেরকে, দেখবেন যে ওরা বেশি না দূরে টহল দিবে, যাক তাহলে দেখবেন যে সহজ হয়ে গেছে, আপনাদের জীবন সহজ হয়ে যাবে। এখানে কোনো মাস্তান আসতে পারবে না। এখানে 4-5 জন লোক আসছে, মোটরসাইকেল নিয়ে আসছে, বিষ্ণু বাবা আমাকে ইনস্ট্যান্ট ফোন দিচ্ছে যে স্যার এরকম একটা মাস্তান আসে, আমরা দ্রুত করে ফোন দিচ্ছে, মনে হয় ওরা ঢুকতে সারে না, তার আগে পুলিশ আসছে। এটা আপনি কথা বলবেন, সেটা একটা ব্যাপার আছে, কিভাবে উপস্থাপনা করবেন সেটা একটা ব্যাপার আছে, নিজের পরিস্থিতি, নিজের ভারত, সবকিছু একটা ব্যাপার আছে। এই বিষয়গুলোকে অর্জন করতে হবে, অর্জন করে এইটা বিভাগীয় একটা স্টেশন, এটাকে চালানোর মতো দক্ষতা নিয়ে আসতে হবে, কারণ এটা অত্যন্ত সামান্য একটা জায়গা। আজকে দেখেন সেক্রেটারি স্যার বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যিনি আসুন আর রংপুরে আসে, আমাদের সেন্টারে রংপুরে যাবো, নিজেরাও এখানে আসতে কমফোর্টফিল করে, যেখানে সুন্দর একটা ব্যবস্থা কোনো একটা হবে। তো এইভাবে আসতেছে। তো যাই হোক, অনেক কার্যক্রম আপনারা সমস্ত আলোচনা অনেক সুন্দর করা যাবে, এগুলো বিষয় নেই। আমি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি, বাইরের ওয়াল থেকে শুরু করে টুকটাক যতটুকু, এটা আমার আসলে ব্যাখ্যা করার কিছু নাই, আপনারা সবাই এটা সবাই এটা সাক্ষী, আমি কতটুকু কি কাজ করছি আপনারা সাক্ষ্য দিচ্ছেন। তবে আমি আমার এই সময়কালে আমি আমার কর্তব্যটুকু করতে পারছি, এটা কি আপনারা স্বীকার করেন?
মানে এটা আল্লাহ সাক্ষী থাকলো আর কি, যে আমি চেষ্টা করছি, আমি আমার সততা মেধা মনন দিয়ে আমি এটা সুসম্পন্ন করার চেষ্টা করছি। 2 নম্বর হচ্ছে যে সামনে যে কাজগুলো আছে, বিশেষ করে ছোটখাটো যে মেরামত কাজগুলো করা এবং আপনাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকবে, নিশ্চয়ই অত্যন্ত দক্ষতার সঙ্গে রিসার্চ অফিসার সেটা করবেন এবং সে অত্যন্ত দক্ষ অফিসার, এখানে চাকরি করে গেছে, সেও জানে এবং তাকে আপনারা সহযোগিতা করবেন। এখানে আমার 3 জেএফএ আছে, আমার আরো স্টাফ আছে, আপনারা 2জন আমার মাঠ কর্মী আছেন, রিসার্চার সায়েন্টিস্ট ভাইরা আছেন, তাকে তার পাশে দাঁড়াবেন। হ্যাঁ, উনি প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে বসবেন, আপনার সাথে গবেষণা আলোচনা করবেন। আমি যেমন মনে হয় নুরাম সেদিন যেটা বলতেছিল যে 70-80 দিন অন্তত আমি মাঠে গেছি, আমার টোটাল কর্মদিন যদি এখানে 100 দিন হয়, আমি চেষ্টা করছি তার 70% দিন আমি মাঠে যাওয়া। সকালবেলা আমি মাঠে যাই, তারপর সবার সাথে প্রথমে আগে নাসিরকে একটা ধমক দিয়ে মাঠে যাই, নাসির কি করতেছো করার পরে গোডাউন হয়ে যায়, গোডাউন হয়ে যাওয়ার পর মাঠে সব বিষ্ণুবাবুকে একটা ধমক দেয়, নুরুল্লাহকে একটা ধমক দেয়, দেওয়ার পর পরে ওখানে ফোন দেয় মুরাদ নায়িকারও আমাকে অনেক গালিগালাজ করি, হ্যাঁ গালিগালাজ করে, মানে এগুলো রুটিন ওয়ার্ক আমি আর হ্যাঁ। তারপর ওই দিকে যাই, যাওয়ার পরে ধরেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর আফসোস করি যে এটা খুবই ভালো হবে, আপনি কি করতে পারবো, এটা করা সম্ভব হবে? এই ভাঙাচোরা লোক আসে, এ আসে ও আসে, কোনো একটা ডিসিপ্লিন নাই, এটা মানে আমার খুব পীড়া দিত, বুঝছেন। যাক আল্লাহ পাকের দরকার হুকুরি শুক্রায় সেগুলো আমরা মোটামুটি কাজ করতে পারছি, পুরোপুরি হয়েছে আমি বলবো না, মোটামুটি আমরা করতে পারছি। তো এই যে কাজগুলো করার ক্ষেত্রে আমার বারবারই মনে হতো, ওই যে বললাম যে সামিয়া ম্যাডাম এসআইডি ডিজি আমাদের ডিজি মহোদয় সাইফুল্লাহ স্যার বিএসসি মেম্বারদের তারা দিয়েছিলেন, তখন সাইফুল্লাহ স্যার বলতেছে না যে এটা তো বিড়ির মতো একটা প্রতিষ্ঠান হচ্ছে, উনি এখানে বলতেছেন আমরা জানো স্যার বিড়ির মতো হবে কেন, এটা বিড়ি ডিজাইনের মতো হয় স্যার, এটা 51 সালের প্রতিষ্ঠান, বিড়ি তো স্বাধীনতার পর প্রতিষ্ঠান। আমাদের আজকে উনি যে আমরা যে সাইনবোর্ডগুলোর কথা বলতেছি আর প্রত্যেকটা, তখন হচ্ছে গাছগুলো তো ছোট ছোট, আমরা সাইনবোর্ড লাগাইছি, তারপর প্রত্যেকটা প্লটে লাগাইছি, মানে খুবই দৃষ্টিনন্দন একটা সিনারি ছিল, দেখতে খুব ভালো লাগছে। তখন একটা হালকা শীতল আর হালকা বাতাস ছিল, হালকা দোল খাচ্ছিল গাছগুলা সকালবেলা, একেবারে খুব মানে একটা নরম একটা আবহাওয়া, খুব ভালো লাগছিল আর কি। তুমি মানে খুব ইন্টারেস্ট ছিল। তো এই কাজগুলো তো এমনি এমনি হয়, তাই না? ধরেন একটা চিন্তা শেয়ার করলাম, আমার অত্যন্ত একটা আস্থা বলছে না, আমার ডান হাত বলবান, হ্যাঁ নিরবল ছিল, যাকে সে নীরব করবে কিন্তু, বুঝছেন, আপনি খালি কাজের কথাটা বোঝাইতে পারলে হচ্ছে যে মেহবুব এই কাজটা করা দরকার, ওই কাজটা হয়ে গেছে। আপনারা রংপুরে এখানে অত্যন্ত লাকি, বুঝছেন। আমি যতগুলা রিপোর্ট যত যা ভাবে করছি, আমার কাছে মানে টেনশন ছিল না যে আমার ওখানে আমার মেহবুব আছে, সবসময়ের জন্য আমার এটা আমি একটা খুব মানে হ্যাপি ছিলাম। আর অন্যান্য অফিসিয়াল যে রিপোর্টগুলো যা কিছু ছিল অত্যন্ত দক্ষতার সঙ্গে নুরানি শেয়ার করছে, আমি তার প্রতি আমি কৃতজ্ঞ, উনি এই কাজটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে। এবং আমার জেএফএ 3জন আমি মুরাদের কথা এখনো বলছি, মুরাদ একটু পেরেশানির মধ্যে ছিল, কিন্তু মুরাদ অত্যন্ত মানে একটা সামাজিক একটা মানুষ এবং সে সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে এবং সে যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে সে অগ্রণী থাকে, এটা তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। বিষ্ণুবাবু আর নুর আলম এরা অত্যন্ত নিবেদিত প্রাণ মাত্র, মানে মাঠের কিভাবে ভালো হবে, মুরাদও নিবেদিত প্রাণ, হ্যাঁ, কিন্তু মুরাদের এই যে মাঝখানে পেরেশানির কারণে আসলে সে আমার সঙ্গে ওই সময়টা দিতে পারে, হ্যাঁ, সেটা সে গালও খাইছে, সেটা প্রতিদিনই গাল খেতে, সবার সামনে গাল খেয়েছে, সে আমার সামনে এটা আসছে। কিন্তু এই 2জন মানুষ তারা কখনো আমাকে ছাড়ে নাই। 6টার সময় বিষ্ণুবাবু 6:55 বা 5:55 বা 5:30 এরকম সময় আসতো, নুর আলম ওই সময় আসে, ফজর নামাজ মাঝে মাঝে যেখানে পড়তো, বিশেষ করে ওই শীতের দিনগুলোতে আমরা ফজর নামাজ পড়তাম, পরে সে 6টার সময় সে রোল কল করতো বা আপনাদের উপস্থিত দিলে আপনাদেরকে পাঠিয়ে দিত। তারপর এই যে একটা কর্মযোগ্য একটা কর্মচাঞ্চল্যতা, সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে করছি, তারই ফসল কিন্তু এটা, তাই না? আজকে ধরেন এই যে যতগুলো কাজ আমরা করি, এই যে কথা নেই বার্তা নেই বলতেছি যে আমার ফ্লোর ম্যাটগুলো বিছাও রাখেন, আমার এই ইলেকট্রিক লাইনটা সেট করে দাও, আমার ইয়াটা ঠিক করে, সাউন্ড বক্সটা ঠিক করে দাও, আমার এসিগুলো ঠিক করো, আমার এই লাইনটা লাগাও, এটা লাগাও, আমার ইয়ে কি বলে না সিসিটিভি ক্যামেরা লাগাও, এটা লাগাও, মানে সে দৌড়াদৌড়ি করে সব মানে ইনস্ট্যান্ট। এই কাজ বাইরে থেকে করতে হলে বছরে অন্তত এই অফিসকে 50,000 টাকা খরচ করতে হবে কম পক্ষে, এটা আমরা ফ্রি সার্ভিস পাই, মানে যার যেটা দেওয়া আমি সেটা দিয়ে যাইতেছি আর কি, বুঝতে পারছেন, মানে এটা ফ্রি সার্ভিস। এই যে ধরেন যে হ্যাঁ সে চাকরি করে, ঠিক আছে, চাকরি করে সে মাসে 18,000, 16,000, 15,000 টাকা বেতন পায়, তাই না? তো এটা সে তো ওই তার জন্য যে অ্যাসাইন কাজ আছে সেটা করলেই তো পারতো না। আর ওই সময়ের মধ্যে এই যে টেকনিক্যাল কাজটা যে করছে, এটা তাকে অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। এই ধরনের কাজ জানা মানুষ আরো বেশি জরুরি, এই ধরনের কাজ করাতে দ্বিতীয় কোনো মানুষ তৈরি হয়নি। কারণ এই ধরনের ইলেকট্রিক কাজ করার কেউ তৈরি হয়েছে হয়নি। তা আমি একটা
বলতে চাই এরকম করে দেখেন, আপনারা যদি থাকেন, সেটা হলো আমি তাকে একটা সহকারী দিতে চাই। হ্যাঁ, সহকারী হচ্ছে যে এখন আমি তো আর এখানে 24 ঘন্টা থাকছি না, আর হচ্ছে রিশাদ আব্দুল্লাহ বাসা এখানে, তার মানে এখানে 24/7 মানে সবসময়ের জন্য কোন মানুষ এখানে লাগবে এরকম জরুরি কিছু নাই। তারপরে গেস্ট হাউসের জন্য আমাদের আব্দুল সালাম আছে, সে অত্যন্ত দক্ষতার সাথে গেস্ট হাউসে দেখাশোনা করে, তাতে কোনো সমস্যা নেই। তো রান্না বান্নার কাজ যেহেতু করতে হয় না, আমি আমাদের কি নাম না তোমার, রবিউলকে মাঠে কাজ করার জন্য বলে গেলাম, তুমি মাঠে কাজ করবা, এবং মাঠে কাজ করার পাশাপাশি তুমি আগামী 3 মাসের মধ্যে ইলেকট্রিক কাজ যতটুকু যা যা কাজ আছে তুমি রাশেদের সহযোগী হবা, রাশেদের সহযোগী হবা, কাজ শিখবা। এবং নুর আমিন সাহেব যেন আমাকে ফোন দিয়ে বলে যে স্যার হ্যাঁ সে কাজ শিখছে, তাহলে মনে করেন যে সে 2 দিন অসুস্থ থাকলে যে কোনো শরীরের কাজ হলে তুমি করতে পারবা। তাহলে আমি কিন্তু এভাবেই কথা বলি, আমি এভাবেই কাজ আদায় করে নেই, আদারওয়াইজ তোমার সাথে আমার কোনো খাতির নেই। ব্যাপারটা আমি এরকম, কিন্তু আমি দায়িত্ব দিয়েছি, দায়িত্বটাই নিতে চাই, আমি এইভাবে ইয়ে করতে চাই। আমাদের ইয়ার কাজ করে, এই যে আমাদের কি বলেন, এই যে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে আমাদের মিল্টন, চমৎকার কাজ করে সে। ধরেন যে ছোটখাটো কাজ করার জন্য বাইরে আমার মিস্ত্রি ডাকতে হয়, একই রকম ঘটনা। তার সঙ্গে গৌরাঙ্গ হচ্ছে মিজান এরা যুক্ত হয়েছে, তার মানে ওই লাইন একটা আমার সুন্দর, ওখানে আমার কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে আমার রঙের কাজ, রঙের কাজ করে মিলন, মিলনের সাথে আর কে কাজ করে, টুকটাক যে পারে সে কাজ করে, তাই না? তো রঙের কাজের জন্য একজন মানুষ যুক্ত হবে, কি হতে চান বলেন? সাজু থাকুক, ফাইন, কোনো সমস্যা নাই। সাজু তুমি তাহলে ইয়ে করে থাকো না, সাজু আসে না, আসে নাই, তাহলে ওকে বুঝছো মিলন, তুমি কাজটা শেখাই দাও, তাহলে এই ধরনের দেখবেন 2 জন একা করে 2 জন একা টিম হবে, একজন অনুপস্থিত আরেকজন করতে পারে। এইভাবে কাজগুলো দেখবেন যে তাহলে আমাদের মূল একটা কাজ হচ্ছে মাঠের যে কাজ, মাঠের কাজের জন্য আমাদের যে টোটাল হচ্ছে 31 জন কর্মী, 31 জন কর্মীর মধ্যে ধরেন এখানে তারাও মাঠে কাজ করতেছে, সবাই এই রাশেদও কাজ করতেছে, রবিউলও কাজ করতেছে, মিলনও করতেছে, মিলন সবাই করতেছে। ফাঁকে ফাঁকে যখন প্রয়োজন হচ্ছে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, এই কাজগুলো তারা করে যাচ্ছে, তাই তো? এইভাবে টিম ওয়ার্কটা গড়ে উঠুক। আর আপনাদের নেতৃত্বে তো আমাদের যে এখানে আছেন সবার নেতৃত্বে মেহবুব আছেন, তারপর স্যার আছেন, তাই না? তারপর আমাদের যিনি ইনচার্জ আছেন তিনি তো থাকবেনই। তো এই যে এইভাবে কাজটা উঠে আসুক। এখন আরেকটা বিষয় হওয়া জরুরি ছিল, সেটা হচ্ছে আমাদের ক্লিনিং কাজটা যে করে বিপ্লবের ওই কাজটা, যেহেতু এটা একটা আমাদের বিধিবদ্ধ পদের পোস্ট, হ্যাঁ, সেখানে আমরা আসলে ওইভাবে কাউকে কেউ যদি উইলিংলি আসতে চায় সেটা তাকে আমরা যুক্ত করতে পারি, কারণ তারও তো অসুস্থতা আছে, এরকম হতে পারে, সেটা তারও যদি ছুটি লাগে ওই সময় যখন এখানে প্রয়োজন হয়। এরকম আমি কাউকে নির্দিষ্ট করে দিয়ে যাচ্ছে না, আপনারা কেউ যদি খুশি মানে তার কাজের সঙ্গে যুক্ত হতে চান ওয়েলকাম, থাকতে পারেন, বুঝতে পারছেন? তো এই ধরনের এই টিম বিল্ডিং এর কাজ এটা একটা বিষয়। এখন এবার আমার বিদায়ের বিষয় আসে। আমার কাজ, আমার সবকিছু মিলাই আপনাদের কাছে আমি স্বীকারোক্তি পাচ্ছি যে আমি আমার এই স্বল্প সময়ে আমি আমার জন্য অর্পিত যে দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আমি সম্মান করতে পারছি। দ্বিতীয় কথা ভাই শোনেন, আমি আপনাদের সবার সঙ্গে, বেশিরভাগ মানুষের সঙ্গে আমি রাগ করে কথা বলছি, এটা এরকমটাই হয়েছে, তাই না? এখন দেখেন এই যে কাজগুলো উঠে আসছে না, এই যে মাঠের কাজগুলো যে উনি চমৎকার করে ভিড়ের উদাহরণ দিছে, আমার কিন্তু 31 জন কর্মীরই তাদের কষ্টের ফসল। মাঠে যাচ্ছে যে দাঁড়ায় যদি আমি বিষ্ণুকে যে ধমকটা না দিতাম, মুরাদকে যে ধমকটা দিতাম, আপনাদের সঙ্গে যদি আমি দাঁড়িয়ে থাকে যদি না দেখতাম, ওই যে কুসুরি মাল তুলতেছেন, এই রাসেল কি করতেছে? রাসেল আছে না? রাসেল নাই? আচ্ছা, রাসেল কি করতেছো? সাদিয়া করছো, ধীরে কেন, তাড়াতাড়ি করো। মানে প্রত্যেকটা মানুষকে সবার সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করছি। আমার খুব ভালো লাগতো ভোরবেলায় আমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট খোকন, ও কি করতো যে ওখানে হচ্ছে যে সকালবেলাতে এসে দাঁড়িয়ে থাকতো, মানে সে একটা যে এখান মতো সে এখন পাঠিয়ে দাঁড়িয়ে থাকতো, ওখানে দেখতো, কাজ করতো। আমরা এসে তাকে অ্যাসাইন করছি, কিন্তু সে অবহেলা করতো না, সে 3 ঘন্টা 4 ঘন্টা যতটুকু পারতো সে থাকতো, তারপর সে হাতে ঠিক আসে সে কাজকর্ম করতো। এই যে একটা উইলিংলি বলেন, স্বইচ্ছা বলেন, সব মনোনীত হয়ে বলেন বা যেভাবে হোক, তারা যে কাজগুলোর মধ্যে যুক্ত ছিল এটা অত্যন্ত আনন্দদায়ক ছিল। তো সবাই আমরা কাজের মধ্যে যুক্ত ছিলাম, ঠিক না? তো যাই হোক, মানে কাজ করতে গেলে চলার পথে অনেক কথাই হয়, আর এটা সবসময়ের জন্য ওই বাকি, তাই না? আপনি যখন ভালো কাজ করবেন আমি খুব খুশি থাকবো, চুপ করে থাকবো, তখন আর কোনো কথা থাকে না। যখন একটু কাজের শিথিলতা থেকে আমার আবার কাজের টার্গেট থাকে, অমুক সময় অমুক কাজটা উঠাই নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে হয়তো আমাকে একটু কঠোর হয়েছে। এই কঠোরতার জন্য হয়তো আমি কখনো জোর করে কথা বলছি। এই ধরনের কোনো বিষয়ে কেউ যদি মনে কষ্ট হয়ে থাকে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর বিষয়টা দেখবেন।
আপনাকে আমাকে ক্ষমা করছেন ভাই? আচ্ছা, আমরা ওকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে? না ঠিক আছে, এটাই বলতেছি ভাই, ওকে ক্ষমা ভাই। খোলার পর তো ভাই বিশেষ করে দেখেন আমার সাথে রবিন সবসময় 24/7 ছিল। এই কি না নুরে ভাই আসছে? আচ্ছা, নুরে আজকে একটু অসুস্থ, সে ওখানে আছে আর কি। তারপরে যে গেস্ট হাউস ও সব ইয়া করতো, মানে যারা সবসময় ছিল তাদের সঙ্গে আমার বেশি ইন্টারাকশনটা হইতো। তো তোমরা কিছু মনে রেখো না, হ্যাঁ, তোমরা এটা ইয়া করে দিও। তো আমি সবার কাছে এটা আমার প্রার্থনা থাকবে, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং যতদিন আমরা এই প্রতিষ্ঠানে থাকবো ভাই, বারবার এটা বলি, মুরাদ যেটা বলছে সত্যিকার অর্থে আমি এটা বিশ্বাস করি যে আপনারা এটা অন্তর থেকে ধারণ করবেন। ভাই এখান থেকে 10 টাকা উপার্জন করে 2 কেজি চাল কিনে নেতা কিন্তু আপনারা আমার কিন্তু নিজেদের ফয়সালা আল্লাহ করছেন, এটা উপলক্ষ। এটাকে সম্মান করেন, আল্লাহ বাড়াই দেবেন। এটাকে যদি সম্মান না করেন আপনারা আমার নিজেকে ফয়সালা কিন্তু অন্যরকম হতে পারে, আল্লাহ ভালো দেবেন। যেহেতু কাজ করতেছি করি না, এখানে তো আমরাই, তাই না? একটা রাস্তাতে হেরে যাচ্ছি, একটা ডাল পড়ে আছে, তুলে দিই, অসুবিধা কি, তাই না? একটা কাজের জন্য ধরেন ওই যে ক্লিনিং ধান বিপ্লব একটা কাজ করতেছে, বিপ্লব ধরেন একটা ইয়া দিচ্ছে পরিষ্কার করতেছে, ভাই তো ধরেন তো কারোর যদি একটা বললো একটা, বিশ্বাস করেন আমি বিইং পিএসও, আমি অফিসের পিওনের দায়িত্ব পালন করছি, ক্যারানের দায়িত্ব পালন করছি, অফিসারের দায়িত্ব পালন করছি, সায়েন্টিস্টের দায়িত্ব পালন করছি, চাবি বহন করছি আমি 4 বছর। বুঝছেন, এটা কি আমার করার কাজ? এটা আমার করার কথা? আমার আন্ডার অনেক করছিল, তারপর আমি নিজে করছি। এটা আমার লজ্জার কিছু নেই, বরং আল্লাহ আমার সম্মান ওখান আরো বাড়াইছে, ওদেরকে আমার অধীনস্থ করে দিচ্ছে। নিজের মনের জীবনটাকে আপনি মানে শেষ করে দেন, যে আপনি বড়ত্বটাকে শেষ করে দেন, দেখবেন যে আপনি বড়। আর যদি নিজে বড় মনে করেন, নিজের বড় করতে থাকেন, তাহলে ধ্বংস হয়ে যাবে। এটা সমস্ত জীবনটাকে সহজ করে নেন, বুঝছেন? পারস্পরিক মহব্বতের মধ্যে থাকেন। আর যে যেটা কাজ করেন, ভাই কি করছেন, ওটাও আমার কাজ না তো কি হয়েছে ভাই, আমি দাঁড়াই ভাই কি করছেন, দাঁড়াই হেল্প লাগবে নেই করলাম সাথে। মানুষের কাছে যাইতে, মানুষের ভালোবাসা পাইতে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা তরিকা, বুঝছেন? যে ভাই কি করছেন, চলুন তো ভাই দেখি, এটা আগে আপনার সঙ্গে করা যায় না, এটা এরকম করা যায়। আপনারা এই ধরনের কাজের যে লেভেল থেকে আসুন, আমরা কখনোই কেউ কোনো ছোট বড়, কেউ গ্রেড ক্লাস এগুলো চিন্তা না করে, ছোটখাটো কাজ আছে। কারণ আমি এখানে অনেক কাজ নিজে হাতে করছি, জিনিসের কারণে আমি আমার নিজের এইখানকার বাথরুমের কাজ অনেক করছি। এটা কোনো ব্যাপারই না, কোনো বিষয় না এগুলো। এটাকে নিজের কাজ করলে কি সমস্যা, তাই না? যে এই জায়গাগুলোতে সবারই আমি দেখছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেকে এখানে মনক্ষুণ্ণতার মধ্যে থাকেন, যে আপনারা এটা থাকবেন না, সহজ হয়ে যান, সবাই সবার কাছে সহজ হয়ে যান, কেউ কারোর কাছে কঠিন হবেন না। অমুকে বড়, অমুকে ছোট, এই জিনিসটা ভাই মন থেকে সরে ফেলেন, দেখবেন সহজ হয়ে যাবেন, অল্প দিনের দুনিয়া, বুঝছেন? আর কাউকে কটাক্ষ করে কথা বলবেন না। আর কেউ ধরেন যে এমন কেউ কিছু আমরা বড় হয়ে যায় নাই, এমন কিছু হয়ে যায় নাই যে আমি এখানে কারো প্রভুত্ব ফলাবো, এদের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন। কারণ আমরা উপরে আছি, আমি এই সেন্টারের সমস্ত বিষয় দেখে গেলাম। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি আমার সেইভাবে পদে রাখে, আমার কাছে যদি এটা ওই ধরনের অনুভূত মনে হয় যে অমুকে এটা পরিবেশ নষ্ট করছে বা ইয়া করছে, এটা আমার দৃশ্য সবসময় থাকবে, আমি যেখানেই থাকি, হ্যাঁ, তাহলে হয়তো বা আমি সেটা নেগেটিভ কোনো ব্যবস্থা নিলেও নিতে পারি, সেটা কথা। আমি এটাতে কিন্তু মানে আমি এখানে তারপরও আমি অনেকগুলো আমি চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু আমি এটা মন থেকে ছেড়ে ফেলে দিলাম, আজকে আর কিছু রাখলাম না। এটা আপনারা সামনের দিনগুলোতে যেটা আছেন, এটা আমি এখান থেকে শেষ করে দিতে চাই, যে আপনারা কেউ কারো মনের মধ্যে কিছু রাখবেন না, কেউ কারোর মধ্যে প্রভুত্ব ফলাবেন না, কেউ কাউকে দূরে ঠেলে দেবেন না, কেউ বেশি মনের কষ্ট নিয়ে দূরে সরে থাকবেন না। আপনারা ভাই ভাই হয়ে যান, বন্ধু হয়ে যান, বুঝছেন? তাহলে দেখবেন যে সবাই সবার জন্য সহজ হচ্ছে। আমি 2 গ্রেড 5 গ্রেড করে চাকরি করে এই আমার কর্মচারী, এই আমার আমি রাজা হয়ে গেছে, ব্যাপারটা এরকম হয়। এটা মাথা থেকে ছেড়ে ফেলেন, সহজ হন, সহজ হন, দেখবেন জীবন সহজ হয়ে গেছে। তো আর কথা না বাড়াই, এটা সবাই ধৈর্যচ্যুতি করবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন ভাই, আমি আল্লাহর জন্য নেখায় দান করেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর ওরা যেন ভালো মানুষ হয়, আপনাদের সারা দেশের মানুষের কল্যাণে, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আল্লাহ যেন তাদের কবুল করে। আমি যতটুকু না করতে পারি, আমার থেকে 1000 গুণ, লক্ষ কোটি গুণ যেন বেশি করতে হয়, আমার কেউ কাজ বড় করার জন্য তারা সফল হয়। তো সবার কাছে দোয়া আছে, সবার কাছে আবারও শুভকামনা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।